রোহান, অগ্নি, সোহেল, পূজা এবং বাকি সব টিম মেম্বাররা দ্রুত অপরাধীদের পুলিশের কাছে তুলে দিচ্ছিল। রোহান তার বাবা, চাচা, ফুফুসহ বাকি অপরাধীদের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে পুলিশ অফিসারদের দিকে তাকিয়ে বলল, এরা আপনার দায়িত্ব, সাবধানে নিয়ে যান, এদের ছাড় দেওয়া চলবে না। অগ্নি, সোহেল এবং পূজা পুলিশদের সাহায্য করতে থাকলো। অপরাধীদের নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। পুলিশ অফিসাররা সবাই প্রস্তুত ছিল এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে একে একে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। পূজা পুলিশদের দিকে তাকিয়ে বলল, এরা সব পরিকল্পনা করেছিল, আর আপনাদের সাহায্য ছাড়া আমরা সফল হতে পারতাম না। পুলিশ প্রধান মাথা নেড়েই বলল, এবার আমরা নিশ্চিত হতে পারবো এদের আর কোনো দিন ছাড়া পাওয়া হবে না। সবাই একসঙ্গে বাহিনীর কাজ শেষ করে নিরাপত্তার দিকে নজর রাখছিল। রোহান ও তার টিম জানত অপরাধী যে ধরা পড়েছে তা শুধু একটা পর্যায়ে, তবে তাদের জন্য যুদ্ধ এখনও শেষ হয়নি। পুলিশরা চলে যাওয়ার পর রোহান এবং তার টিম নিজেদের মধ্যে সুলতানা শিকদার সম্পর্কে কথা বলছিল। সবাই খুব সতর্কও ছিল, কারণ তারা জানতো সুলতানা শিকদারের পরিকল্পনা কিছুটা রহস্যময় এবং বিপজ্জনক হতে পারে। রোহান বলল, সুলতানের শিকদার এখন কোথায়? তিনি নিখোঁজ কিভাবে হলো? এটা কিছু রহস্য আছে যা আমরা এখনো বুঝতে পারিনি। অগ্নি মাথা ঝাঁকিয়ে বলল, তিনি যে কোনো সময় ফিরে আসতে পারে। তার পরিকল্পনা আমাদের বুঝতে হবে, তাহলে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সোহেল একটু চিন্তা করে বলল, ওই মহিলা শুধু কুহুর মা নয়, তার মধ্যে কিছু গোপন ব্যাপার আছে যা এখন আমাদের সামনে আসছে। আমাদের আরও গভীরভাবে তদন্ত করতে হবে। পূজা জানালো, তবে আমরা যে পথে যাচ্ছি তাতে সুলতানা শিকদারকে থামানোর জন্য আরও প্রস্তুতি নেওয়া উচিত। এটা শুধু তার হাতে কোনো অস্ত্র থাকলেই শেষ নয়, তার মানসিকতা আরও বড় বিপদ ডেকে আনতে পারে। রোহান দৃঢ়ভাবে বলল, এটা ঠিক, তবে আমরা একে একে সবকিছু সামনে আনবো। সুলতানের শিকদার কোনোভাবেই ছাড় পাবে না। ঠিক সেই সময় রোহানের ফোনে কল আসলো একটি অচেনা নাম্বার থেকে। রোহান ফোনটি হাতে নিয়ে কল রিসিভ করলো। হ্যালো। রোহান কিছুটা সন্দেহ ভরে বলল। অপর প্রান্ত থেকে একটি ঠান্ডা মোলায়েম কণ্ঠ শোনা গেল। রোহান, তোমরা কি আমায় খুঁজছো? রোহান এক মুহূর্ত চুপ থেকে বলল, আপনি কে? কি চাচ্ছেন? নারীটি একটু হেসে বলল, আমি তোমার শাশুড়ি মা, সুলতানা শিকদার। রোহান তৎক্ষণাৎ ফোনটি শক্ত করে ধরে বলল, হেসে নিন, হেসে নিন, এরপর থেকে আপনার ঠিকানা হবে জেলখানা। তো কোথায় আপনি? মিসেস সিকদারের কণ্ঠে এক ঠান্ডা হাসি ছিল। আমি কোথায় আছি তা তোমার জানার দরকার নেই, তবে আমি জানি তুমি কি করতে চাচ্ছ। তুমি ভাবছ যে কুহুকে বাঁচাতে পারবে, কিন্তু আমি বলি, তুমি কি সেই বাঁচানোর ক্ষমতা রাখো? রোহান ভয়ানক রেগে গেল, তার হাত শক্ত হয়ে গেল। অপর প্রান্ত থেকে মিসেস সিকদরের ভয়ঙ্কর অট্টহাসি যেন রোহানের স্নায়ুতে আগুন ধরিয়ে দিল। আপনি কোথায় পেলেন কুহুকে? ও তো বাসায়। রোহান তীব্র উত্তেজনায় প্রশ্ন করল। ফোনের অপর প্রান্ত থেকে মিসেস সিকদরের ভয়ঙ্কর হাসি ভেসে এলো। বেহুলা লক্ষিন্দরের কাহিনী মনে আছে? লোহার ঘরে একটু ক্ষুদ্র ছিদ্র দিয়ে সাপ ঢুকেছিল, আর সেই ক্ষেত্রে দেখো, তোমার বাড়ি তো ইট, বালু আর সিমেন্ট দিয়ে তৈরি, কিন্তু আমি ঠিক তখনই সাপ হয়ে ঢুকে তোমার কুহুরানিকে। মিসেস সিকদর আবারও বললেন, কি বিশ্বাস হচ্ছে না? খুঁজে নিয়ে যাও, দেখো তোমার কুহুরানি কোথায় আছে। রোহান মলিন হাসল, তার চোখে তীব্র রাগ এবং হতাশা ছিল। সে ফোনে গর্জে উঠল, ইউ ব্লাডি বিচ বাস্টার্ড! তারপর রোহান ইশারায় পূজাকে লোকেশন ট্র্যাক করার নির্দেশ দিল। পূজা দ্রুত তার টুলস প্রস্তুত করে স্ক্রিনে চোখ রাখলো এবং মুহূর্তের মধ্যে কুহুর অবস্থান শনাক্ত করতে শুরু করলো। রোহান ফোনটা রেখে বাসায় কল দিল। 2-3 বার রিং হতেই রোহানের মা ফোনটা ধরল। ফোনটা রিসিভ করে বলল, মা, কুহু কোথায়? ও তো রুমে আছে, দাঁড়া আমি দেখছি। তারপর কুহুর রুমে গিয়ে দেখল কুহু রুমের কোথাও নেই। রোহান যেন তার হৃৎপিণ্ড হারিয়ে ফেলেছে। বুকের ভেতর কেমন ব্যথা ব্যথা করছে। ফোনটা পকেটে রেখে দিল। তারপর পূজার দিকে তাকিয়ে বলল, কিছু জানতে পারলে? পূজা দ্রুত স্ক্রিনটি লক্ষ্য করলো এবং হতভম্ব হয়ে বলল, আরে
এটা তো ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি, যে জায়গায় আজকে মেয়েদের পাচার হওয়ার কথা ছিল। তাহলে কি উনি কুহুকে? এই কথা শুনে রোহানের বুকটা কম্পিত হয়ে উঠল। তার চোখে ভয় এবং হতাশা মিশেই গেল। শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলতে শুরু করলো। তার মনের মধ্যে হাজারো প্রশ্ন এবং চিন্তা ছুটে চলছিল। কুহু কি সত্যি সেখানে থাকবে? মিসেস সিকদার তার পরিকল্পনা এত সহজে সফল হতে দেবে না। ফাস্টার, পূজা, শিওর হও তোমার লোকেশন ঠিক আছে কিনা। রোহান তীব্রভাবেই বলল। তার চোখে কোনো সংশয় ছিল না। পূজা মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, আমি নিশ্চিত। তবে এখনই সাবধানে কাজটা করতে হবে, এক ভুলও করা হবে না। রোহান তার দৃষ্টি শক্ত রেখে টিমের দিকে তাকালো। তার মধ্যে একটাই চিন্তা, কুহুকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে, যতই ঝুঁকি থাকুক না কেন। তারপর রোহান সোজা এগিয়ে গিয়ে বলল, আমরা আর এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবো না। আমরা কুহুকে বাঁচাবো, সেটা আমি নিশ্চিত। তাদের চলার পথ ছিল এখন সরাসরি, কিন্তু মিসেস সিকদারের চ্যালেঞ্জ তাদের জন্য এক ভয়ঙ্কর রুদ্ধদ্বার হতে যাচ্ছিল। রোহান নড়াচড়া না করে তার চোখে দৃঢ় সংকল্প নিয়ে বলল, কুহু, তুই একা নস, আমি তোকে ঠিকই বাঁচিয়ে নিয়ে আসবো। সানি এবং অগ্নি প্রস্তুত হয়ে গেল, আর রোহান তার টিমের সদস্যদের চোখের দিকে এক পলক তাকিয়ে বলল, আমরা কোনোভাবেই আজ ব্যর্থ হতে পারি না। তারপর পুরো টিম একত্র হয়ে দ্রুত গন্তব্যের দিকে রওনা দিল। সময় খুবই মূল্যবান ছিল এবং মিসেস সিকদারের ভয়ঙ্কর পরিকল্পনা তাদের পথে বাধা হতে যাচ্ছিল। তবে রোহানের মধ্যে ছিল এক অদম্য শক্তি। কুহুকে উদ্ধার করতে হবে এবং সে জানতো তার জন্য কোনো কর্মেই পিছু হটা সম্ভব নয়। পূজা বলল, তবে স্যার, এই কাজ করা ওনার পক্ষে একা সম্ভব না। হয়তো কেউ বিশ্বাসঘাতকতা করেছে, না হলে এত হাই সিকিউরিটি থাকার পরেও এমন হতে পারে না। রোহান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ঠিক বলেছ পূজা, এইসব পরিকল্পনা এত দ্রুত সফল হয়নি। তবে এখন আমাদের সেই বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে হবে। তারপর রোহান টিমের সবাইকে একত্রিত করে বলল, আমরা জানি সেটা আমাদের মতো করে চলছে, বিশ্বাসঘাতকতা হতে পারে, কিন্তু এখন আমাদের একটাই লক্ষ্য, কুহুকে উদ্ধার করা। অগ্নি, স্থানী এবং বাকিরা সবাই শুনশান হয়ে রোহানের কথা শুনছিল। রোহান বলল, তবে এখন এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাদের সামনে দাঁড়িয়ে থেকে হুমকিগুলো মোকাবেলা করতে হবে। রোহান গভীর চিন্তা করতে লাগলো। তার মাথার দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করলো। পূজার কথায় সঠিকতা ছিল। কানাইঘাট এটি একটি সীমান্তবর্তী উপজেলা যা ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত। এই এলাকার সীমান্ত দিয়ে প্রচুর পাথর ও কয়লার আমদানি রপ্তানি হয়। এলাকায় যাওয়ার পথে অনেক সময় নষ্ট হতে পারে এবং যদি কিছু হয়ে যায় তাহলে কুহুকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। পূজা সবার দিকে তাকিয়ে বলল, তবে স্যার, কানাইঘাট ওখানে এখন পৌঁছাতে সময় লাগবে, ততক্ষণে যদি কিছু হয়। রোহান তৎক্ষণাৎ চিন্তা করে বলল, আমরা সময় নষ্ট করতে পারি না পূজা। কানাইঘাট পৌঁছানোর আগে কিভাবে দ্রুত তথ্য জানবো এবং কুহুর অবস্থান নির্ধারণ করতে পারবো তা আমাদের বের করতে হবে। সানি তৎক্ষণাৎ সাড়াও দিল। আমরা যদি আরেকটি উপায় খুঁজে বের করি তাহলে হয়তো আরও দ্রুত পৌঁছানো সম্ভব হবে। রোহান কিছুক্ষণ চিন্তা করে বলল, এক কাজ করতে পারি, হেলিকপ্টারে করে যেতে পারি। পূজা দ্রুত বলল, হ্যাঁ স্যার, হেলিকপ্টার খুব উপকারে আসবে, তবে এটা ম্যানেজ করা একটু কঠিন হবে। রোহান জানতো এত দ্রুত হেলিকপ্টার ম্যানেজ করা সহজ কাজ নয়, বিশেষ করে এমন সংকটময় মুহূর্তে। ঠিক আছে, এটা কঠিন হবে, কিন্তু আমরা চেষ্টা করব। পূজা আর সানি দ্রুত কাজ শুরু করলো। যোগাযোগ করলো হেলিকপ্টার সেবা প্রতিষ্ঠানের সাথে। কিছু সময় পর অনেকটা কষ্টে তারা একটি হেলিকপ্টার ম্যানেজ করতে সক্ষম হলো। পূজা বলল, স্যার, হেলিকপ্টার আসতে লেট হবে, সম্ভবত কিছু সময় লাগবে। রোহান চিৎকার করে বলল, আমরা এই সময়টা নষ্ট করতে পারি না, যে কোনোভাবে কুহুর কাছে পৌঁছাতে হবে। তাদের মাথায় অনেকটা চাপ এসে পড়েছিল, কিন্তু রোহান কোনোভাবেই হাল ছাড়তে চাচ্ছিল না। রোহান তীব্র কণ্ঠে বলল, বর্ডার সীমান্ত রক্ষীদের সাথে দ্রুত গতিতে যোগাযোগ করো, কুইক। পূজা আর সানি একে অপরের দিকে দ্রুত তাকিয়ে তাদের স্মার্টফোন বের করে সীমান্তে অবস্থান করা রক্ষী বাহিনীর সাথে যোগাযোগ শুরু করলো। পূজা ফোনে রক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করে বলল, হ্যালো, আমি সিআইডি অফিসার পূজা বলছি, আমাদের সাহায্য প্রয়োজন।
রক্ষী বাহিনীর একজন সদস্য সাড়া দিয়ে বলল। হ্যাঁ ম্যাম, কিভাবে সাহায্য করতে পারি? পূজা বলল। স্যার, আমাদের স্যারের ওয়াইফ কুহুকে অপহরণ করেছে। এখন খবর পেয়েছি তারা তাকে সীমান্ত দিয়ে পাচার করতে পারে। আমরা চাই যদি কোনো সন্দেহজনক কিছু ঘটে তাৎক্ষণিকভাবে জানাবেন। রক্ষী বাহিনীর সদস্য বলল। হ্যাঁ ম্যাম, আমরা প্রস্তুত আছি এবং যদি কিছু সন্দেহজনক ঘটে আমরা তা দ্রুত জানিয়ে দেব। পূজা কিছুটা শান্ত হয়ে বলল। ধন্যবাদ, আমাদের কাছে সময় খুব কম, সাবধান থাকবেন। নিশ্চয়ই ম্যাম, আমরা সতর্ক আছি। রক্ষী সদস্যদের কণ্ঠে দৃঢ়তা ছিল। পূজা ফোন রেখে রোহানকে জানালো। স্যার, রক্ষী বাহিনী প্রস্তুত আছে এবং তারা সীমান্তে নজরদারি চালাচ্ছে। রোহান দ্রুত নির্দেশ দিল। ভালো, সবাই প্রস্তুত থাকো, আমরা শীঘ্রই পৌঁছাবো। ঘণ্টাখানেক পর হেলিকপ্টার নির্দিষ্ট লোকেশন অনুযায়ী এসে পৌঁছালো। হেলিকপ্টারের আওয়াজ শুনে সবাই দ্রুত প্রস্তুত হতে শুরু করলো। রোহান, পূজা, সানি, অগ্নি, সোহেল এবং অন্যান্য সদস্যরা একে একে হেলিকপ্টারে উঠে সিট বেল্ট বেঁধে নিল। রোহান জানালো। আমরা দ্রুত সেখানে পৌঁছাবো, চেষ্টা করো যেন সময় মতো পৌঁছাতে পারি। হেলিকপ্টার চালক দ্রুত সাড়া দিল। রোহান মনোযোগ সহকারে বাইরের দৃশ্য দেখতে লাগলো। কেমন করে কুহুকে উদ্ধার করা যায় তার পরিকল্পনাগুলি মনে মনে সাজিয়ে নিচ্ছিল। সানির দিকে তাকিয়ে বলল। সবকিছু ঠিকঠাক যেন চলে, সাবধানে এগোতে হবে। পূজা আশ্বস্তভাবে বলল। নিশ্চয়ই স্যার, আমাদের সব দিক ক্লিয়ার, আমরা প্রস্তুত। হেলিকপ্টার দ্রুত গতিতে এগোচ্ছিল। নিচে বিস্তীর্ণ মাঠ এবং পাহাড়ি এলাকা পেরিয়ে তারা ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। রোহান বারবার তার টিমের সদস্যদের নিশ্চিত করছিল। সবাই সাবধানে থেকো, একে একে টিম ওয়ার্ক শুরু করতে হবে। পূজা, সানি, অগ্নি এবং সোহেলও নিজেদের প্রস্তুত করছিল। তাদের কাজ এবং দায়িত্ব স্পষ্ট ছিল। হেলিকপ্টারের পাইলট অবশেষে বলে উঠল। স্যার, আমরা সীমানার কাছে চলে এসেছি। কিছুটা দেরি হতে পারে, তবে এখন নামার চেষ্টা করছি। হেলিকপ্টারটি সীমানার কাছে কিছুটা উচ্চতায় থাকলেও শীঘ্রই নেমে আসতে শুরু করলো। রোহান তার দলের সদস্যদের চোখে চোখ রেখে বলল। এই মুহূর্তে আমাদের কাউকে হারানোর সুযোগ নেই। কুহুকে উদ্ধার করে সেখান থেকে দ্রুত বের হয়ে আসতে হবে। রোহান, পূজা, সানি, অগ্নি, সোহেল এবং বাকি সবাই প্রস্তুত হয়ে গেল। অল্প সময়ের মধ্যে নামার পর পরিকল্পনা অনুযায়ী তাদের কাজ শুরু হবে। হেলিকপ্টারটি সীমানার কাছে নামতে শুরু করলে নিচে দেখা গেল সীমান্তের নির্জন এলাকা। কিছু দূরে সশস্ত্র পাহারাদারদের অবস্থান ছিল। রোহান পাইলটের সাথে কথা বলে নেমে যাওয়ার জন্য সঠিক স্থান নির্বাচন করলো। হেলিকপ্টারটি একটু সতর্কতার সাথে ধীরে ধীরে অবতরণ করলো। নামার পর রোহান তার দলকে নির্দেশ দিল। সবাই রেডি থেকো। তারপর পূজাকে বলল। পূজা, লোকেশনটা চেক করো, একদম এক্স্যাক্ট পয়েন্ট বের করো, কুইক, টাইম ওয়েস্ট করো না। পূজা দ্রুত তার ট্র্যাকিং ডিভাইস খুলে লোকেশন চেক করতে শুরু করে। স্ক্রিনে একটি সংকেত জ্বলজ্বল করছিল। পূজা বলল। স্যার, টার্গেট একদম আমাদের কাছাকাছি, উত্তর পূর্ব দিকে প্রায় 200 মিটার দূরে। আমরা দ্রুত এগোচ্ছি, কোনো ধরনের বিপত্তি যেন না হয়। রোহান তাৎক্ষণিকভাবে তার দলকে নির্দেশ দিল। সবাই সেই দিকে রওনা দাও, সতর্ক থাকো। রোহান, পূজা, সানি, অগ্নি, সোহেল এবং অন্যান্য সদস্যরা দ্রুত হেলিকপ্টার থেকে বেরিয়ে এসে তাদের গন্তব্য ছিল একটি নির্দিষ্ট স্থান, যেখানে কুহুকে পাচারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তারা সতর্কভাবে চলতে থাকলো, প্রতিটি পদক্ষেপ সচেতনতা অবলম্বন করছে। রোহান ফোনে তার দলের সদস্যদের নির্দেশ দিচ্ছিল। লোকেশন অনুযায়ী আগাবো, যদি কিছু সন্দেহজনক কিছু ঘটে তাৎক্ষণিক জানাবো। অগ্নি ও সোহেল প্রথমে আক্রমণ করার পরিকল্পনা করে। তাদের লোকেশন অনুযায়ী একটি নদী পড়ল। রোহান ব্যাগ থেকে দূরবীন দিয়ে দেখল একটা জং ধরা শিপ। শিপের এক প্রান্তে মিসেস সুলতানা শিকদার দাঁড়িয়েছিলেন। তার চারপাশে কিছু ক্রিমিনাল লোক ছিল যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত। তাদের গন্তব্য ছিল একটি নির্দিষ্ট স্থান, যেখানে কুহুকে পাচারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তারা সতর্কভাবে চলতে লাগলো, প্রতিটি পদক্ষেপে সচেতন। রোহান ফোনে তার দলের সদস্যদের নির্দেশ দিচ্ছিল। যদি কিছু সন্দেহজনক কিছু ঘটে তাৎক্ষণিক জানাবে। অগ্নি ও সোহেল প্রথমে আক্রমণ পরিকল্পনা করার জন্য সীমানার দিকে এগিয়ে গেল। অন্যদিকে রোহান এবং পূজা স্থানটি ঘিরে রাখল।
সময় দ্রুত চলে যাচ্ছিল এবং সবাই জানতো যে কুহুকে উদ্ধার করতে হবে যত দ্রুত সম্ভব, কারণ তাদের কাছে আর বেশি সময় ছিল না। রোহান এবং তার টিম শিপের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে হঠাৎ করেই তাদের সামনে বিশাল এক বাধার সৃষ্টি হলো। কয়েকজন সশস্ত্র সন্দেহজনক লোক তাদের পথ আটকানোর জন্য দাঁড়িয়ে পড়ে। এদের মধ্যে একজন পিস্তল হাতে নিয়ে কটমট করেই বলল, এখান থেকে এক কদম এগোনো যাবে না। রোহান তার হাতের মুঠ শক্ত করেই বলল, তোরা জানিস না এটা তোদের শেষ ভুল হবে। তারপরই রোহান ইশারা দিল তার দলের সদস্যদের। তৎক্ষণাৎ অগ্নি দ্রুত একে একে 3 জন লোকের দিকে তেড়ে গেল। তার শরীরের গতিবিধি এত দ্রুত ছিল যে তারা বুঝতেই পারেনি। অগ্নি একে একে তাদেরকে শারীরিকভাবে নিষ্ক্রিয় করে ফেলল। এদিকে সোহেল ও পূজা একসঙ্গে অন্যদের দিকে এগিয়ে গিয়ে চমৎকার কৌশলে তাদের গুলি চালানোর আগে নিরস্ত্র করে ফেলল। সোহেল নিজের শরীরের পেছনে 2টি গুলি ছুঁড়ে দ্রুত দুজনের কাছাকাছি চলে এলো। তখন তাদের হাতের অস্ত্র সরিয়ে নিয়ে নিজের পিস্তল গুলি ছুড়ল, যেন এদের অস্ত্র হাতে নেওয়ার সুযোগ না পায়। রোহান তখন পিছন থেকে তার টিমের নির্দেশ দিচ্ছিল, এদের কোনো সময় দিতে হবে না, দ্রুত কুহুকে উদ্ধার করো। সবাই এক হয়ে 1 সেকেন্ডও নষ্ট না করে দ্রুত এগিয়ে যায়। আবার সন্দেহজনক লোকদের মধ্যে একজন পালানোর চেষ্টা করে। রোহান তাকে লক্ষ্য করেই বলল, ওকে পেছন থেকে ধরো। তখন সানি দ্রুত তার দিকে ছুটে এসে পিস্তলটা বের করে এক অসাধারণ কৌশলে পা বরাবর গুলি করে। মুহূর্তে লোকটি মাটিতে পড়ে যায়। রোহান বলে, থাকুকও এখানে পড়ে, আমাদের এখন শিপের ভেতরে যেতে হবে। শিপের ভেতরে যেতেই মুখোমুখি হয় মিসেস সুলতানা শিকদারের সাথে। তিনি বিশ্রী হাসি দিয়ে বলে, তাহলে চলেই আসলে এইখানে বউয়ের টানে? কি করব বলুন, বউটা যে আমার প্রাণ। কই আমার প্রাণ পিয়া কই? তুমি কি আমার সাথে ফাজলামো করছো? রোহান ভ্রু কুঁচকে মিসেস সুলতানা শিকদারের দিকে তাকিয়ে বলল, আপনার কেন মনে হলো আমি ফাজলামো করছি? আপনি কি আমার বেআইন লাগেন? ভালোই ভালোই বলছি, কুহু কোথায় আছে? খুঁজে দেখো। বেশ খুঁজবো, যদি ওর গায়ে এক ফোঁটা আঁচড় লাগে না, আমি জালি পুড়িয়ে ছাড়খাড় করে দেব সব। আপনাকে মেরে ফেলতে আমার হাত কাঁপবে না, মাইন্ড ইট। রোহান মিসেস সুলতানা শিকদারের দিকে বন্দুকটা তাক করে বলল, আপনি বলবেন নাকি আমি শ্যুট করব? তুমি মেরে ফেললেও আফসোস নেই। আমি পথের কাঁটাটাকে আমাদের জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, যেখান থেকে চাইলেও আর ফিরে আসা সম্ভব না। তুমি আসার আগে দেখেছ একটা বস্তা আমি পানিতে ফেলে দিয়েছি, সেইটা আর কেউ না, তোমার কুহু ছিল। পারলে বাঁচাও। রাগে রগ ফুলে ফেঁপে উঠেছে রোহানের। একটা বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, মাদারির বাচ্চা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই মা নামের কলঙ্ক, নর্দমার কীট। বলেই সুলতানা শিকদারের কপাল বরাবর শুট করে দিল রোহান। মুহূর্তে তিনি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলেন। রোহান দেরি না করে শিপের কিনারায় এসে দেখল শিপের রেলিংয়ের সাথে বাঁধা একটা বস্তা, যেটা একদম পানির নিচে। রোহান পানিতে ঝাঁপ দিয়ে বস্তাটা দড়িটা কেটে বস্তাটা খুলে দেখতে পেল নিস্তেজ কুহুকে। কোনো জ্ঞান নেই, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, শরীরটা কেমন ফ্যাকাশে হয়ে দেখা যাচ্ছে। চারদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হলো। রোহান পানি থেকে কুহুকে কোলে তুলে নিয়ে এলো। রোহান কুহুকে শিপে নিরাপদ জায়গায় শুইয়ে দিয়ে কুহুর নিস্তেজ শরীর দেখে তার মন কেঁপে উঠলেও সে দ্রুত সিদ্ধান্ত নেয়। এদিকে সোহেল, অগ্নি এবং সানি শিপের ভেতর থেকে ড্রাগসের বিশাল চালান খুঁজে পায়। তারা অবাক হয়ে দেখে একটি চোরা কারাবারিদের একটি বড় কাজের অংশ। তারা দ্রুত এই তথ্য রোহানকে জানায়। রোহান তাদের শোনার পর দৃঢ় গলায় বলে, এই শিপটা শুধু কুহুর জীবন নিয়ে খেলা করেনি, বরং অনেক নিরীহ মানুষের জীবন নষ্ট করার জন্য চোরা কারবারিদের হাতিয়ার হয়ে উঠেছে। সোহেল, তুমি স্থানীয় পুলিশকে খবর দাও। অগ্নি আর সানি, তোমরা ড্রাগসগুলো সুরক্ষিত রাখো, ওদের পালানোর সুযোগ দেওয়া যাবে না। রোহান পূজাকে বলে, পূজা, আশেপাশে কোনো হাসপাতাল আছে কি না খুঁজে বের করো। কুহুর অবস্থা খুব খারাপ, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাই। পূজার সাথে আনা ছোট্ট ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে জানতে পারল এখান থেকে 15 কিলোমিটার দূরে একটি ছোট্ট ক্লিনিক আছে। ওইখানে
কুহুর প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব? রোহান বলল। অগ্নি, দ্রুত এখানকার পুলিশের সাথে যোগাযোগ করো। অগ্নি ফোনে কানাইঘাট পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করল। ফোন ধরার পর সে দ্রুত বলে, হ্যালো, আমি সিআইডি অফিসার অগ্নি চৌধুরী বলছি। জরুরি ভিত্তিতে আপনাদের সাহায্য লাগবে। আমরা একটি পরিত্যক্ত শিপে আছি এবং এখানে বিপুল পরিমাণ চোরাচালান ড্রাগস পাওয়া গেছে। শত্রুদের আমরা আটক করেছি, তবে আমাদের দ্রুত সহায়তার প্রয়োজন। পুলিশ অফিসার চমকে গিয়ে উত্তর দেয়, আপনি কোথায় আছেন? আমাদের তৎপরতার জন্য আপনার সঠিক অবস্থান জানা প্রয়োজন। অগ্নি দ্রুত জানায়, 18 কিলোমিটার দূরে একটি পুরনো শিপে আছি। শত্রুদের আটক করা হয়েছে এবং আমরা নিরাপদে আছি, তবে ড্রাগসের ব্যাপারে প্রমাণ সংগ্রহ করতে হবে এবং পুলিশ টিমের সাহায্যের প্রয়োজন। পুলিশ অফিসার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। অবস্থান গ্রহণ করা হয়েছে। রেস্কিউ টিম এখনই পাঠাচ্ছি। আপনারা সুরক্ষিত থাকুন এবং সর্বশেষ তথ্য জানাতে থাকুন। শোনো, আমি হেলিকপ্টার নিয়ে রওনা হচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। কুহুর অবস্থা ভালো না, ওকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দিতে হবে। শ্বাস প্রশ্বাস প্রায় চলছে না, হাত পা ফ্যাকাশে হয়ে গেছে। আমি যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছাবো। তোমরা এই দিকটা সামলাও। ড্রাগস এবং শত্রুদের প্রমাণগুলো সঠিকভাবে পুলিশকে হস্তান্তর করো। পূজা, সোহেল, অগ্নি এবং সানি একযোগে প্রস্তুত। সোহেল বলে, রোহান, তুমি চিন্তা করো না, আমরা প্রমাণগুলো পুলিশকে হস্তান্তর করছি এবং শিপের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তুমি কুহুকে বাঁচাও, ওকে দ্রুত হসপিটালে পৌঁছাও। রোহান কুহুকে কোলে তুলে নিয়ে শিপ থেকে বের হয়ে হেলিকপ্টারের দিকে হাঁটতে থাকে। কুহুর শরীর নিস্তেজ, শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে এবং হাত পা একদম ফ্যাকাশে হয়ে গেছে। রোহান তার পেশাদারিত্ব বজায় রেখে দ্রুত হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়, মনোযোগ একমাত্র কুহুর জীবনের দিকে। শিপের রেলিং ধরে যতটা সম্ভব দ্রুত হেলিকপ্টারের কাছে পৌঁছায় তারা। হেলিকপ্টার প্রস্তুত ছিল, কুহুকে নিয়ে ওঠে। হেলিকপ্টার ওঠার পর রোহান কুহুকে তার কোলে নিয়ে নিরাপদে বসে। পাইলট ইঞ্জিন চালু করে এবং দ্রুত আকাশে উড়ে যায় কুহুর চিকিৎসার জন্য একমাত্র সম্ভাব্য স্থান, হসপিটালের দিকে। রোহান জানে তার টিম শিপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে, তবে তার মনোযোগ এখন কেবল কুহুর সুস্থতার দিকে। হেলিকপ্টার দ্রুত আকাশে উড়ে যাওয়ার পর রোহান কুহুর পাশে বসে থাকে, তার হাতটি কুহুর শরীরে রাখা। কুহুর শ্বাস প্রশ্বাস অতি সাবলীলভাবে চলছিল না, তার শরীরের রং একেবারে সাদা হয়ে গিয়েছিল। রোহান অস্থিরভাবে কুহুর অবস্থা দেখে মনেই সান্ত্বনা পায় না। তার কাছে এই মুহূর্তে কুহুকে বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হেলিকপ্টারটি দ্রুত হসপিটালের হেলিপ্যাডে পৌঁছায় এবং রোহান কুহুকে কোলে তুলে নিয়ে দ্রুত হসপিটালের ভিতরে যায়। রোহানদের কোলে কুহুকে দেখে নার্সরা কুহুকে স্ট্রেচারে তুলে নিয়ে এমার্জেন্সি রুমের দিকে নিয়ে যায়। ডাক্তাররা কুহুকে পরীক্ষা করে দেখে এবং মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করে। রোহানের ক্লান্ত শরীর, তার মাথা ঘুরছে, তবে মনোযোগ একমাত্র কুহুর সুস্থতার দিকে। একটু পর ডাক্তার রোহানকে এসে জানায়, আমরা পেশেন্টের শ্বাস প্রশ্বাস ঠিক করতে পেরেছি, তবে ওনাকে আরও কিছু সময় ডিপ অবজারভেশনে প্রয়োজন। রোহান হসপিটালের করিডোরে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে রোহানের মাকে কল করে। ফোন ধরার পর রোহান দ্রুত বলল, হ্যালো মা, কুহুকে পেয়েছি। রোহানের মা অবাক হয়ে ফোনের অপর প্রান্তে বললেন, কিভাবে পেলি? কুহু তো রুমে ছিল, ওখানে গেলই বা কি করে? রোহান কিছুটা অস্থিরভাবে কিন্তু শান্ত কণ্ঠে উত্তর দেয়, মা, আমি সব পরে বলবো, এখন শুধু জানাতে চাই যে কুহু আমার কাছে আছে। পুলিশের নৌকা এবং গাড়ি শিপের কাছে এসে থামে এবং পুলিশের সদস্যরা তৎক্ষণাৎ শিপের চারপাশ ঘিরে ফেলে। অগ্নি তাদের কাছে চলে গিয়ে জানায়, আমরা এখানে সমস্ত প্রমাণ এবং অপরাধীদের আটক করেছি। সবকিছু এখন আপনাদের হাতে। সোহেল, পূজা, সানি একে একে ড্রাগসের ব্যাগগুলো এবং অপরাধীদের পুলিশকে হস্তান্তর করতে থাকে। পূজা সব ড্রাগসের প্রমাণপত্র এবং ব্যাগগুলো পুলিশের হাতে তুলে দেয়। সানি অপরাধীদের আটক করে পুলিশকে সঁপে দেয়। পুলিশের অফিসার ধন্যবাদ জানিয়ে বলে, সবকিছু নিরাপদে হস্তান্তর হয়েছে। আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ। টিম মেম্বাররা কিছুটা স্বস্তি পায়, তাদের কাজ সফলভাবে শেষ হয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে এবং
শিপের নিরাপত্তা নিশ্চিত করে। অগ্নি পুলিশের কাছে গিয়ে বলে, আমরা সবকিছু নিরাপদে হস্তান্তর করছি, কিন্তু এখন আমাদের কিছু সাহায্য দরকার। আমাদের হসপিটালের দিকে যেতে হবে। কুহুর অবস্থা গুরুতর, আমরা সেখানে পৌঁছাতে চাই। পুলিশের এক অফিসার তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পারে এবং বলে, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের নিরাপদে হসপিটালে পৌঁছে দেব। এরপর পুলিশ টিম তাদেরকে নিরাপত্তার সাথে হসপিটালের দিকে যেতে শুরু করে। সোহেল, পূজা, সানি এবং অন্যান্য টিম সদস্যরা পুলিশের সাথে হেলিকপ্টারের দিকে রওনা হয়ে তাদের মনটা এখন কুহুর সুস্থতায় আসার উদ্বিগ্ন হয়ে আছে। প্রায় 30 মিনিট পর তারা পৌঁছায়। হসপিটালের ভেতরে ঢুকে সবার আগে চোখ পড়ে রোহানকে। রোহান হসপিটালের দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে ভীষণ ক্লান্ত সে। ক্লান্ত হবে নাই বা কেন? গতকাল হসপিটালের অ্যাটাক, তারপর আজকের মিশন, আবার কুহুর অসুস্থতা, এরপর আবার প্রেস মিট। যতই হোক, নিজের রক্তের সাথে লড়াই, আপনজনের সাথে লড়াই করার ক্ষমতা কারোরই থাকে না, কিন্তু রোহান পেরেছে। ওরা সবাই রোহানের কাছে গেল। নিজের বিশ্বাসযোগ্য টিম মেম্বার দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সোহেল তো ওর বেস্ট ফ্রেন্ড ছোট্ট থেকেই, ওর সাথে থাকা পথ চলা। সোহেল বুঝতে পারল কি আর করবে সে, সবই তো নিয়তি। রোহানের কাঁধে হাত রাখতে রোহানের কি হলো জানা নেই। রোহান হঠাৎই অজ্ঞান হয়ে গেল। ওরা দ্রুত নার্স ডেকে একটা কেবিন ঠিক করলো। ডাক্তার রোহানকে চেক আপ করে বলল, প্রেশার লো হয়ে গেছে ওনার। অতিরিক্ত টেনশনের কারণে আমি স্যালাইনার সাথে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিছি। ওনার রেস্টের প্রয়োজন এখন। পূজা কুহুর কেবিনে দাঁড়িয়েছে। এখনও ডাক্তার বের হচ্ছে না। অবশেষে ডাক্তার বের হয়ে বলল, পেশেন্ট এখন ভালো আছে। পেশেন্টের হাতে যেই জায়গাতে গুলি লেগেছিল সেখানে পুরোটা ব্যথা পেয়েছে, আর ওনাকে মেবি বন্ধ করে রাখা হয়েছিল। উনি মনে হয় অন্ধকার সহ্য করতে পারে না, যার ফলে ওনার শ্বাসকষ্ট হচ্ছে। এমন হয়, সমস্যা নেই, এখন ঠিক আছে। হাতের জন্য কিছু মেডিসিন লিখে দেব, নিয়ে যাবেন। রোগী এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে ওঠার পর আবার চেক আপ করবো। তখন যদি দেখি উনি ঠিক আছে, তখন ডিসচার্জ করব। কথাটা বলে উনি চলে যান। 2 ঘন্টা পর রোহানের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করলো একটা কেবিনে। রোহান হাতটা নাড়াতেই টান পড়লো হাতে। রোহান দেখলো ওর হাতে স্যালাইন লাগানো। রোহানকে উঠতে দেখে সোহেল বলে উঠল, ওই তুই উঠিস না, তুই দুর্বল, তোর রেস্টের দরকার এখন। রোহান অবলীলায় বলে উঠল, আমাকে কুহুর কাছে যেতে দিন, আমি ঠিক হয়ে যাব। কুহু আমার ভালো থাকার মেডিসিন। কথাটা বলে হাত থেকে স্যালাইনটা খুলে ক্যাবিন থেকে বের হয়ে সোজা চলে যায় কুহুর রুমে। কুহুর মুখে তখন অক্সিজেন মাস্ক লাগানো। পূজা কিছু বলতে চাইলে অগ্নি থামিয়ে দেয়। রোহান কুহুর হাতটা ধরেই বলল, আজকের পর থেকে তোকে আর কষ্ট পেতে দিব না কুহু পাখি। তোর চোখের এক এক ফোঁটা পানি আমি আমার মাথায় ধারণ করে নেব। কুহু, তুই একবার ঠিক হয়ে যা। তোকে এইভাবে দেখতে পারছি না। দেখিস না, তোকে এইভাবে দেখতে আমার বাম পাশে থাকা হৃৎপিণ্ডটা কেমন ব্যথা করছে। আমি অপেক্ষায় আছি তোর সুস্থ হয়ে ওঠার। বলে কুহুর কপালে অধর সোহায় রোহান। রোহানের কাছে মনে হলো কত যুগ পর যেন তার কুহুকে ছুঁয়ে দিচ্ছে। অপেক্ষার নদী বয়ে চলে চুপচাপ। প্রেমের হাওয়া বাঁচিয়ে রাখে পাপ। তোমার প্রতীক্ষায় হৃদয় উজাড়। জীবনে মোড়ে আশা কাঁদে পার। ভালোবাসার দ্বীপ নিভে একদিন। অপেক্ষার আলো ঝলমলে চাঁদনি রাত। তোমার আগমনে সবকিছু সার্থক। এই হৃদয়ের ধ্বনি শুনবে তোমার ঝংকার। প্রায় 11টা বাজে কুহুর ঘুমটা ভাঙে। চোখটা খুলে রোহানকে নিজের মাথার শিউরে বসে থাকতে দেখে ভীষণ অবাক হয়। কুহুর হাতটা ধরে চেয়ারে মাথা হেলান দিয়ে ঘুমিয়ে আছে। কুহুর বেশ মায়া হয়। তারপর সে মনে করার চেষ্টা করে কি হয়েছে তার। পরে আস্তে আস্তে মনে পড়ে কুহু নামাজ পড়ছিল। নামাজ পড়া শেষ হতে যখন জায়নামাজটা গুছিয়ে রাখতে নিচ থেকে ডিনারের জন্য ডাকে। অনিচ্ছা সত্ত্বেও ওকে নিচে নেমে গিয়ে খেতে হয়। খাওয়া শেষ করে রুমে চলে যায়। তারপর কাজের একটা মহিলা তার রুমে আসে। তার রুমে এসে বলে, খালাম্মা, আপনাকে কইছে ওই দুধটুকু খেয়ে নিতে। কুহু অর্ধেক দুধটা খেয়ে গ্লাসটা কাজের মহিলার হাতে ধরিয়ে দেয়। তারপর তসবি হাতে নিয়ে সেইটা পড়তে থাকে। পড়তে পড়তে বোধহয় ঘুমিয়ে পড়ে। ঘুমটা যখন ভাঙে
তখন চারদিকে অন্ধকার, বাঁচার কোনো আশা নেই। রুমে বোধহয় জানালাটাও ছিল না। আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয় ওর, তারপর নিস্তেজ হয়ে পড়ে যায়। আর মনে নেই। কুহু কেমন ছটফট করতে থাকে। কুহুর ছটফটানিতে কুহুর হাতটা নড়ে ওঠে। কুহুর হাতের নাড়াতে রোহান সজাগ হয়। যখন দেখে কুহু ছটফট করছে, রোহান কুহুকে নিজের বাহু ধরে নিয়ে বলল, কুহু জাস্ট রিল্যাক্স, আমি আছি তো জান, কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ ফাইন, নাও আই এম উইথ ইউ। শখের মানুষের ঘ্রাণ, শখের মানুষের স্পর্শে ধীরে ধীরে শান্ত হলো কুহু। কুহু শান্ত হলে রোহান ডাকে সোহেলকে। বাহির থেকে সোহেল তার ডাকটা শুনে ভেতরে আসে। রোহান বলে উঠল, ডাক্তারকে ডেকে নিয়ে আয়। রোহানের কথা মতো ডাক্তার নিয়ে আসে তারা। ডাক্তার কুহুর মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিল। তারপর ভালো করে চেক আপ করে দেখলো কুহু ঠিক আছে। ডাক্তার বলল, শি ইজ ফাইন, আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। রোহান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি। ওকে, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, উনি যেন কখনো অন্ধকার রুমে থাকে না, আর ওনার সাথে কিছুদিন থাকতে হবে। উনি একটু ট্রমালাইজ হয়ে গেছে। ঠিক আছে ডাক্তার। রিসেপশনে আসুন, পেপার সাইন করে পেশেন্টের নিয়ে যান। রোহান সোহেলকে চোখের ইশারা করতে সোহেল চলে গেল রিসেপশনে। রোহান কুহুর চুলে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, কি হয়েছে কুহুরানি, মুখটা এমন করে রেখেছো কেন? কুহু অবুঝের ন্যায় রোহানের দিকে তাকিয়ে বলল, কি থেকে যে কি হলো আমি বুঝতে পারছি না, সবকিছু একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো লাগছে আমার কাছে। আচ্ছা একটা কথা বলতো, তুই এখানে এলি কি করে? আমি জানি না, মালা নামের কাজের মহিলাটা আমাকে এক গ্লাস দুধ দেয়, আমি অর্ধেক খেয়ে আর খাইনি। তারপর তবজি পড়তে থাকি আমি, কিন্তু পরে বোধহয় ঘুমিয়ে যাই। কিন্তু ঘুম থেকে উঠে দেখি সব অন্ধকার, চোখের সামনে এক ফোঁটাও আলো নেই। আমি শুধু আলোর জন্য ভয় কুঁকড়ে যাচ্ছিলাম। তারপর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তারপর নিস্তেজ হয়ে পড়ি, আর কিচ্ছু জানি না আমি। ওকে রিল্যাক্স, ডোন্ট প্যানিক, আই হ্যান্ডেল ইট। সোহেল এসে বলল, রিলিজ করে দিয়েছে, আর এই যে কিছু মেডিসিন লিখে দিয়েছে। আয় তবে বের হয়ে যাই, আমাদের আবার প্রেস মিট আছে। কুহু তুমি অসমে যাবে? কুহু মাথা নাড়িয়ে না বোঝালো। রোহান কুহুকে সুন্দর করে কোলে তুলে নিয়ে যেতে যেতেই বলল, আয় হেলিকপ্টারে উঠে রওনা দিই। সবার তো জায়গা হবে না, যারা থেকে যাবে তাদেরকে বলল বাসে করে চলে আসতে ধীরে ধীরে। প্রেস মিট এত ইম্পর্টেন্ট না। সোহেল মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। রোহান আগে কুহুকে কোলে তুলে উঠে বসলো। তারপর সোহেল, পূজা, অগ্নি আর স্থানী উঠল। বাকি আরও দুইজন রইল। তারা একটা বাইক ভাড়া করে উঠে আসলো। হেলিকপ্টারটি কানাইঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ঢাকায় পৌঁছায়। এরপর রোহান কুহুকে গাড়িতে তুলে নিয়ে ঢাকার রাস্তায় রওনা দেয়। ঢাকার ব্যস্ত রাস্তায় 40 থেকে 45 মিনিট সময় লাগে। তবে রোহান যত দ্রুত সম্ভব তাকে বাড়িতে নিয়ে যেতে চায়। অবশেষে গাড়িটা এসে থামলো বাড়িতে। রোহান কুহুকে আস্তে ধীরে নামিয়ে তারপর টাকাটা মিটিয়ে দিয়ে কুহুকে কোলে তুলে বাড়ির ভেতরে ঢুকে যায়। কুহুকে দেখে স্মৃতি দৌড়ে আসে। রোহান কুহুকে সোফার ওপর বসিয়ে দিল। তারপর রোহানের মা ভাবিমা রৌনক আসলো। রোহান জোরে জোরে মালা নামের মেয়েটিকে ডাকছে। অনেক ডাকার পর মেয়েটি আসলো। মেয়েটিকে দেখে রোহান রেগে বলল, বল কাল ওর দুধে কি মিশিয়েছিলি? আমি কি আমি? সত্যি পরিচয় দিবি নাকি ছাল চামড়া তুলে নিব? কথাটা বলে রোহান তার প্যান্টের বেল্টটা খুলে ঠাস করে একটা আঘাত করতেই মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, আমি বলছি আসলে আমি মালা নই, মুনা। আমাকে এখানে পাঠানো হয়েছে, তাই আমি এসেছি কাজের মেয়ে সেজে তোমাদের থেকে রিভেঞ্জ নিতে। রোহান বলে উঠল, বাহ ভালো তো, চেহারাতে কালো মেকআপ করে এখানে এসে কাহিনী মারাস। তোর সাথে কে কে ছিল? এত সিকিউরিটির মাঝে তুই একা করতে পারবি না। বল কে করেছে এসব? বলে আবার মারতে লাগলো। তুই জানোস না তুই কার কলিজাতে আঘাত করেছিস? এই কুত্তার বাচ্চা, ইতিহাস ভুলে গেলি? এর আগে তোর কি হাল করেছিলাম আমি? তোর ভাই রাজীব এখনো কোমাতে আছে, তোর মা আর 2 মামা তো জেলে এখনো, তোকেও জেলে দিব। বল কে করেছে এসব? বলছি তোমাদের এই সিকিউরিটিদের মধ্যে আমাদের 2 জন লোক আছে, তারাই সাহায্য করেছিল। রোহান পুলিশকে ফোন করে বলে ওর বাড়িতে আসতে।
ঘন্টার মধ্যে পুলিশ আসে, লোক দুটোকে আর মোনাকে ধরে নিয়ে যায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে সবার সাথে টুকটাক কথা বলে কুহুকে নিয়ে ওপরের রুমে চলে আসে রোহান। কুহুকে বিছানায় বসাতেই কুহু বলল, আমি ওয়াশরুমে যাব। রোহান কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে কুহুর দিকে তাকিয়ে বলল, এতক্ষণ তোমার ওয়াশরুমে যাওয়া লাগে নাই, যেই আমি তোমাকে নিয়ে রুমে আসছি অমনি তোমার ওয়াশরুম পেয়ে গেল। আমি কি করব? কিছু করতে হবে না, একেবারে ড্রেস নিয়ে যাও, এরপর একেবারে ফ্রেশ হয়ে এসো। কুহুর ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। রোহান মনে মনে ঠিক করলো কুহুর মায়ের কুৎসিত রূপটা কুহুর সামনে তুলে ধরবে না। এক জীবনে কিছু সত্য না জানাই ভালো, থাক যেভাবে আছে। কুহুকে আগলে রাখার জন্য আমি আছি তো। কুহু ফ্রেশ হয়ে আসতেই রোহানও ফ্রেশ হয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পর রোহান ফ্রেশ হয়ে আসতেই কুহুকে নিয়ে নিচে গেল কিছু খাওয়ার জন্য। অল্প কিছু খেয়ে ওরা ওপরে চলে আসলো রেস্ট করতে। কুহু শুতেই রোহান দরজাটা লক করে দিয়ে কুহুর পাশে শুয়ে পড়ে। কুহুকে কাছে টেনে নিয়ে গভীর আলিঙ্গন করে কপালে চুম্বন দেয়। রোহান এবং কুহু একে অপরকে দেখতে শুরু করে। তাদের চোখের মধ্যে একে অপরের প্রতি অপ্রকাশিত ভালোবাসা স্পষ্ট হয়ে ওঠে। কুহু তার হাতের কনুইয়ে ভর দিয়ে রোহানের দিকে তাকায়, যেন কিছু বলার জন্য প্রস্তুত সে। রোহান ধীরে ধীরে কুহুর দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলে, কুহু, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার হাসি, তোমার চোখের দীপ্তি সবকিছু আমাকে মোহিত করে রাখে। কুহু একটু শ্বাস নিয়ে তার হাতটা রোহানের হাতে রাখলো এবং তার চোখে অশ্রু জমে গেল। রোহান, আপনি আমার পাশে ছিলেন যখন আমি সবচেয়ে দুর্বল ছিলাম। আপনি ছাড়া আমি কিছুই না। কুহু গলার স্বর কাঁপা কাঁপা শোনা যাচ্ছিল, কিন্তু তার মনের ভেতরে এক অদৃশ্য শক্তি তাকে শান্ত রাখছিল। রোহান তাকে একে অপরের মধ্যে একটি গভীর সম্পর্কের মধ্যে রেখেছিল এবং তাদের হৃদয়ের অফুরন্ত ভালোবাসা যেন সময়ের সাথে আরও দৃঢ় হয়। রোহান কুহুর ঘাড়ে নিজের নাকটা ঘষে বলল, ঘুমাও জান, ইউ নিড রেস্ট। কুহু রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে নিল। একটা সময় দুজন গভীর ঘুমে তলিয়ে গেল। ওরা ঘুম থেকে উঠতে উঠতে 4টা বেজে গেছে। বাড়ির সবাই তখন ঘুমে, কিন্তু এই দুজন কফতি তারা এখনো দুপুরে খাবার খেতে ব্যস্ত। রোহান সুন্দর করে কুহুকে খাইয়ে দিচ্ছে, কুহুও রোহানে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে রোহান আর কুহু রুমে আসে। কুহু গিয়ে বিছানার ওপর বসলো। রোহান দরজাটা লক করে এসে কুহুর পাশে বসে কুহুর কোমর ধরে টেনে নিয়ে তার কোলে বসিয়ে দিল। রোহান নিজের নাকটা কুহুর নাকের সাথে ঘষছে আর নিঃশব্দ কণ্ঠে বলছে, তোমাকে বাঁধিব কবির আলিঙ্গনে, স্বপ্নে তুমি ছবি আঁকবে আমি শোনে, অন্তরে মধুর সুর, চোখে ভালোবাসার ঝিলিক, পৃথিবী হারিয়ে যাবে এক হৃৎপিণ্ডে এক সঙ্গীতে, হাতের রেখায় একাকার হবে ভালোবাসার লেখা। অন্তিম শ্বাসে আমি শুধু তোমাকেই চাইব, শুধু তুমি হবে আমার দেহ প্রাণের বাস, এই নীরব ভালোবাসার চিরন্তন এক অবিরাম রাস। ধীরে ধীরে কুহুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে কিস করতে লাগলো রোহান। আলতো করে কুহুর জামার চেইনটা খুলে কুহুর উন্মুক্ত পিঠে নিজের হাতটা রাখে রোহান। কুহু প্রায় দম বন্ধ হওয়ার উপক্রম। রোহান এক ঝটকায় কুহুকে নিচে ফেলে। রোহান তার ওপরে উঠে বিছানার সাথে হাত দুটো চেপে ধরে আবার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়, কিস করতে লাগে। আস্তে আস্তে রোহানের স্পর্শগুলো বেসামাল হতে লাগলো। কুহু ছোটার জন্য ছটফট করছিল। কুহুর গলায়, গালে, নাকে, বুকে, ঠোঁটে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছিল রোহান। চরম উন্মাদনায় কুহু রোহানের চুল খামছে ধরে। রোহান আরো ঘনিষ্ঠভাবে নিজের সাথে মিশিয়ে নেয় কুহুকে। মিলিত হয় দুটি শরীর, পরিতৃপ্ত হয় দুটি হৃদয়। সন্ধ্যায় রোহান অগ্নি পূজা, সোহেল এবং সানি প্রেস কনফারেন্সের জন্য প্রস্তুত হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে তাদের টিম সম্প্রতি যে সফল অভিযানের জন্য কাজ করেছে তার ফলস্বরূপ জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে হবে। রোহান সাদা শার্ট, কালো প্যান্টে বেশ গম্ভীরভাবে দাঁড়িয়ে টিমের দিকে তাকিয়ে বলল, আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের কাজের ব্যাপার সবাইকে জানাতে হবে। সবাই জানো, এই অভিযানটি শুধু আমাদের জন্য নয়, দেশের নিরাপত্তার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নি পাশে দাঁড়িয়ে বলল, আমরা সফল, আইন এবং ন্যায়ের পথে বড় একটা পদক্ষেপ নিয়েছি আমরা।
পূজা গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, এটা অনেক বড় দায়িত্ব ছিল। আমাদের যে সফলতা এসেছে সেটা দলের একে অপরের প্রতি আস্থা এবং সমর্থনের কারণে। সবাই কাজ করেছে একে অপরের জন্য। সোহেল হাসি চাপতে চেষ্টা করে বলল, এটা শুধু আমাদের কাজ নয়, আমাদের দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা সকলকে জানাতে চাই অপরাধীরা আর পালাতে পারবে না। সানি একটু ঝুঁকে বলল, এটা শেষ নয়, আমাদের আরও অনেক কাজ বাকি। আমাদের জনগণের জন্য আরও কাজ করতে হবে। প্রেস কনফারেন্স পৌঁছানোর সময় রোহান নিজের কথা আরেকটু দৃঢ়ভাবে বলল, আমরা সবাই একসাথে কাজ করেছি, আর আগামী দিনে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব। আমাদের কাজের সঠিক ফলাফল পেতে সময় লাগবে, কিন্তু আমরা কখনো হাল ছাড়ব না। সবাই একে অপরকে সমর্থন জানিয়ে প্রস্তুতি নিতে শুরু করে। সাংবাদিকরা এসে পৌঁছালো, আর রোহান, অগ্নি, পূজা, সোহেল এবং সানি সবাই প্রস্তুত হয়ে দাঁড়ালো। অবশেষে রোহান প্রথমে মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করলো, এটি আমাদের একটি বড় জয়। যাদেরকে আপনারা অ্যারেস্ট করিয়েছেন তারা তো আপনার আপনজন ছিল, আপনার নিজের রক্ত ছিল, আপনার বাবা, চাচা, ফুপু ছিল। তাদের বিষয়ে কি বলবেন আপনি? যখন সাংবাদিকের প্রশ্নটা উঠল, পুরো পরিবেশ একদম চুপচাপ। রোহান একটু সময় নিয়ে বিষয়টি ভাবল। তার চোখে এক ধরনের হতাশা এবং ক্ষোভ স্পষ্ট হয়ে উঠল। তবে রোহান দ্রুত নিজেকে সামলে নিয়ে মাইক্রোফোনে উত্তর দিল, আপনার প্রশ্নটা খুব কঠিন। যারা আমাদের কাছে আপনজন ছিল, যারা আমাদের রক্তের সম্পর্কের মানুষ ছিল, তাদের সম্পর্কে কথা বলাটা কখনো সহজ নয়। কিন্তু আমি এখানে আছি, আমার পেশার প্রতি নিষ্ঠা বজায় রেখেছি, কারণ আমি জানি আমার দায়িত্ব কেবল আমার পরিবার নিরাপত্তা নয়, বরং দেশ এবং জনগণের নিরাপত্তাও। রোহান কিছু সময় থামল এবং তারপর বলল, এরা আমার বাবা, চাচা, ফুপু, যারা এতদিন আমাদের পাশে ছিল। তাদের ব্যাপারে কিছু বলাটা খুব বেদনাদায়ক। তবে আইন যে কোনো সম্পর্কের ঊর্ধ্বে, সেটা আমাদের বিশ্বাস। তারা অপরাধ করেছে এবং তাদের শাস্তি প্রাপ্য। আমার দায়িত্ব ছিল সঠিক পদক্ষেপ নেওয়া। রোহানের চোখে এক ঝলক কষ্ট ফুটে ওঠে, তবে তার কণ্ঠ ছিল দৃঢ়। রোহান আবারও বলে, আমার ব্যক্তিগত অনুভূতি একপাশে রেখে আমি যে কাজ করেছি তা আমার পেশার প্রতি দায়বদ্ধতা এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধার অংশ। আমি আশা করি আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ করবে। সবাই রোহানকে সম্মান জানিয়ে হাততালি দিতে শুরু করে। রোহান একটু এগিয়ে এসে মাইক্রোফোন হাতে নিয়ে বলে, ধন্যবাদ। তবে এই সাফল্য এককভাবে আমার নয়, এটি আমার পুরো টিমের সাফল্য। আমাদের প্রত্যেকের কঠোর পরিশ্রম এবং অঙ্গীকারের ফলস্বরূপ আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। রোহান আবার সবাইকে একত্রিত করে বলল, অগ্নি, পূজা, সোহেল, সানি, আপনারা প্রত্যেকে এই অভিযানের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা জানি যে আমাদের এই কাজ এখানে শেষ হয়নি, এখনও অনেক কিছু করার বাকি। তবে আমাদের কাজের সফলতা জাতির জন্য একটি বড় পদক্ষেপ। অগ্নি একটু এগিয়ে এসে বলল, এই অভিযানে আমরা শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য এক নতুন সূচনা করেছি। ত্যাগ হয়েছে তা ভুলে গেলে চলবে না। দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতে আমরা পিছুপা হব না। দেশের কাছে সর্বদাই আমরা প্রস্তুত। দেশ মায়ের কাছে নিজেকে সঁপে দিয়েছি। যতদিন বেঁচে থাকবো ততদিন দেশ মায়ের সেবা করে যাবো ইনশাআল্লাহ। এবার আরেকজন প্রেসের লোক বলে উঠল, মিসেস সুলতানা শিকদার, উনি কিভাবে মারা গেছে? আমরা যতটুকু জানি উনি আপনার শাশুড়ি ছিলেন, রাইট? প্রেসের লোকটির প্রশ্নে রোহানের মুখে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা দেখা গেল, আর তার চোখে কোনো দুঃখের চিহ্ন ছিল না। রোহান মাইক্রোফোনে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, মিসেস সুলতানা শিকদার আমার শাশুড়ি ছিলেন। তবে আমি আপনাদের জানাতে চাই, তিনি একজন দাগী ক্রিমিনাল ছিলেন। আমার পরিবারের যাদের আমি ভালোবাসি, তাদের মধ্যে একজন অপরাধী হলেও আমি তাকে কোনোভাবে সমর্থন করতে পারি না। ওনার কার্যকলাপ আমাদের জন্য অত্যন্ত অপ্রীতিকর ছিল। রোহান কিছু সময় থামল, যেন তার নিজের জীবনের অনুভূতিগুলো একত্রিত করতে পারছে। তারপর বলল, ওনার অপরাধের জন্য তিনি যে পরিণতি পেয়েছে তা আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এই ঘটনাগুলি কখনো আমাদের নৈতিক দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করবে না। আইনের চোখে সকলেই সমান এবং তার অপরাধের জন্য যা প্রাপ্য ছিল সেটাই হয়েছে। রোহান আরও বললেন, অপরাধের বিরুদ্ধে আমার সংগ্রাম কখনো ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে নয়। আমি আমার দায়িত্ব পালন করেছি এবং আইনের প্রতি আমার অঙ্গীকার আজও অটুট। রোহানের কণ্ঠে কোনো পরিবর্তন ছিল না, কোনো ধরনের অশ্রু ছিল না,
এটা ছিল এক পেশাদার নিষ্ঠাবান আইন প্রয়োগকারী কর্মকর্তার কথা। সব কিছুই যেন এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এবং রোহান বুঝিয়ে দিচ্ছে যে তিনি কোনোভাবেই ব্যক্তিগত সম্পর্কের জন্য আইনকে নমনীয় করবে না। রোহান তার কথা শেষ করে মাইক্রোফোনে তাকালো, তারপর সাংবাদিকদের দিকে একবার চুপচাপ তাকিয়ে বলল, এখানেই আমাদের প্রেস কনফারেন্স শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরপর রোহান এবং তার টিম মেম্বাররা একে একে স্টেজ থেকে নেমে গেল এবং সাংবাদিকরা তাদের কাজে রোহান সোহেলের দিকে তাকিয়ে বলল, আমি চাইনি সুলতানা শিকদারের নামটা সামনে আসুক, তবুও আসলো। ওটা আসবেই, এটাই স্বাভাবিক, কারণ উনিও তো সমান অপরাধী ছিলেন। রোহান একটা দীর্ঘ শ্বাস ফেলল। বাসায় গিয়ে কুহুকে সামলাতে হবে, তাই সে ওদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিল। রোহান বাসায় ফিরে এসে আগে ফ্রেশ হয়ে নিল, তারপর কুহুর কাছে গেল। কুহু চোখ দেখে বোঝা যাচ্ছে কুহু কান্না করেছে। কুহু রোহানকে দেখে বলল, আপনি কি আমায় ঘৃণা করেন? আমার মা পাপ কাজের সাথে যুক্ত ছিল। আরে আমার বোকা কুহুরানি রে, আমার বাবা চাচা ফুপুও পাপ কাজের সাথে যুক্ত ছিল, তাই বলে তুইও কি ঘৃণা করিস আমাকে? না। কুহু মাথা নাড়িয়ে না বলল। রোহান মুচকি হেসে বলল, তাহলে তোর কাছে কেন মনে হয় আমি তোকে ঘৃণা করব? তুই সবসময় আমার কাছে মায়াবতী ছিলি, আছিস, লাইফ লং থাকবি। মায়াবতী, মায়ার ছোঁয়া, চোখে লুকায় রাতের তারা, তার হাসিতে চাঁদের রূপ, মন চাই পেতে তার ধূপ। চোখের পাতায় রহস্যের ছোঁয়া, মনের মাঝে জায়গায় মায়া, নিঃশব্দে সে বয়ে যায় স্বপ্নের ডালে আলো ছায়। মায়াবতীর কথা মনে শতরূপের ছবি আঁকে, তাকে ঘিরে হৃদয় বাসে মায়া মোড়া এক ভালোবেসে। টফ করেই কুহুর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়তেই রোহান তার ঠোঁট কুহুর চোখের কোণে চেপে ধরে পানিটুকু শুষে নিয়ে বলল, তুই কি জানিস না তোর চোখের পানি আমার হৃৎপিণ্ডে কতটা আঘাত করে? তোর চোখের পানি হৃদয়ে বাজে, চুপচাপ হয়ে সব কথা সাজে, অশ্রুর স্রোতে ভাঙে সব দেয়াল, মনের কোণে লাগে দুঃখের ঝড়কাল। তোর কান্নার শব্দে হৃদয় ধরা, কেমন করে বলি তুই ভুল করিস না। প্রাণের গভীরে তোর নাম লেখা, তোর কষ্টে আমার বুক হয় শূন্য দেখা। তুই হাসলে যেন সব দুঃখ ফুরায়, তোর অশ্রু মুছে ভালোবাসা ঘুরায়। তোর চোখে পানি যে প্রাণ জ্বালায়, সেই অশ্রু আমার হৃদয় পুড়িয়ে যায়। নে এইবার হাস তো দেখি। কুহু মিষ্টি একটা হাসি দিল। রোহান বুকে হাত দিয়ে বলল, রোহান ছন্দটি শেষ করে কুহুর কপালে অধর জোড়া ছুঁয়ে দিয়ে বলল, চল আজ একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থেকে ঘুরে আসলে মনটা হালকা লাগবে। দাঁড়া, গিটারটা নিয়ে নে। আর তুই জলদি রেডি হয়ে নে, সুন্দর একটা নীল জামদানি শাড়ি পরে রেডি হয়ে নে। কুহু মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বসা থেকে উঠে আলমারি খুলে সুন্দর নীল জামদানির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর কুহু সুন্দর করে শাড়ি পরে নিয়ে হালকা সেজে হাতে এক মুঠো নীল কাচের চুড়ি নিয়ে পরে নিল। রোহান কুহুর হাত দুটো ধরে হাতে উল্টো পিঠে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, मैं मर भी जाऊंगी। কুহুকে নিয়ে রোহান বাইক চালিয়ে চলল অজানা গন্তব্যে। সামনে ফুলের দোকান দেখে দুটো ফুলের গাজরা কিনল, একটা কুহুর চুলের খোপায়, আরেকটা পরিয়ে দিল কুহুর হাতে। তারপর বলল, এইবার একেবারে পারফেক্ট। রোহান বাইক চালাতে চালাতে দূরে নির্জন একটা নদীর তীরে আসলো। তারপর ভাঙ্গা একটি নৌকাতে বসলো। কুহু জুতা খুলে পানিতে পা ডুবিয়ে দিল। চন্দ্রের আলোয় চারদিকে আলোকিত হলো। চন্দ্রের আলো পানিতে পড়তে পানি চিকচিক করছে। চাঁদের আলো কুহুর শরীরে পড়তে কুহুর চেহারা আরও জলজল করে ওঠে। রোহান কুহুর বাম গালের তিলটাতে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, तू मेरा था, मेरा ही है और सिर्फ मेरा ही रहेगा। রোহান আরও বলল, জানিস কুহু, তুই আমার হৃদয় সূক্ষ্ম অনুভূতি, যেমন মধুর সুরে বেজে ওঠে রাগিনী, চোখের পাতায় যেমন গল্প বলে, মনে মনে একে অপরকে জড়িয়ে চলে। তোর হাসি ছড়িয়ে যায় পৃথিবী জুড়ে, আনন্দে ভরে যায় আমার মনের কুলে। তোর প্রতিটি স্পর্শে হৃদয় নাচে। তুই আছিস সেই পৃথিবী সুন্দর লাগে, তোর শব্দগুলো হৃদয় বেজে ওঠে, এ যেন সুরের নতুন সৃষ্টির মতো। তুই যে আমার অনুভূতি, অগাধ গভীর, তোর মাঝে আমার প্রেমের সব রং ফিরে। রোহান গিটারটা কাঁধ থেকে নামিয়ে তারপর গিটারটা টুংটাং শব্দ করে বাজিয়ে গান গাইছে।
রাতে তারা বাইরে থেকে ডিনার করে বাড়ি ফিরল। কুহুর মায়া মাখা মুখটা ধরে রোহান বলল, তোর এই মায়ামাখা মুখের কাছে তুচ্ছ সবই। তোর হাসির ঝলক যেন জ্যোৎস্নার চেয়ে মধুর কবি। তোর চোখে জলে চাঁদের আলো, সেখানে হারায় আমার প্রাণ। তোর ছোঁয়ায় মিশে যায় যেন সমস্ত হৃদয় ভরা গান। তোর ছোঁয়ায় ছুঁয়ে হৃদয় ভরে জীবন পায় এক নতুন রূপ। তুই আমার অন্তহীন প্রেম, তোর এছাড়া পৃথিবীর সুদূর রূপ। কুহু রোহানের গালে হাত দিয়ে বলল, আমি ভালোবাসা মানে শুধু রোহানকেই বুঝি। আমার হৃদয়ে কেবল আপনারই বাস। আপনাতেই শুরু, আপনাতেই খতম। আমার হৃদয় নামক দলিলটা আমি আপনার নামে করে দিলাম। কথাটা বলে কুহু নিজের নরম ওষ্ঠ দিয়ে রোহানের সিগারেট খাওয়া অর্ধ ডার্ক গোলাপি ওষ্ঠটা তার দখলে নিয়ে নিল। আজ প্রথম কুহু রোহানকে কিস করছে, অর্থাৎ আজ গভীর আলিঙ্গনের কুহুর আহ্বান করছে রোহানকে। রোহানকে আর পায়কে এই শীতে নারী নামক উষ্ণতাকে না চায় আর কে? সেই নারীটি যদি হয় একান্ত ব্যক্তিগত নারী, তাহলে তো কথাই নেই। রোহান কুহুর আহ্বানে সাড়া দিল। কুহুর শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছে রোহান। সব বিষণ্ণতা ভুলে, সব অতীত ভুলে তারা ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ভালোবাসা সুন্দর, পবিত্র। যদি সেই ভালোবাসাটা হয় হালাল, তাহলে তো আল্লাহর রহমতে ভরে যায় জীবনটা। পরদিন সকালে যখন রোহান রেডি হচ্ছিল বের হওয়ার জন্য, তখন কুহু বলে উঠল, এই শুনুন, বলেন, শুনছি। আমার হাতে ব্যথার জন্য এই বছর এক্সামটা দিতে পারছি না। তো তাহলে আমরা একটা বেবি প্ল্যান করি। আমিও মা হতে চাই। বেবি কিভাবে আমি জানি না। কুহু ছোট ছোট চোখ করে বলল, আমি জানি, আপনি একটু এমবি দিবেন আর আমি বাচ্চা ডাউনলোড দেব। কুহুর মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে তাকায় রোহান। তারপর দাঁতে দাঁত চিবিয়ে বলল, এইসব অসভ্য কথা কই থেকে শিখছস? তুই নিজেও একটা বাচ্চা, আগে নিজেকে সামলাতে শেখ, তারপর বাচ্চা নিব। বলি রোহান কুহুর কপালে কিস করে। কুহু রাগে গাল ফুলিয়ে রাখে। রোহান গাল টিপে দিয়ে বলে, আমার কুহু পাখি, আমার বাচ্চা বউটা, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। বলে ডিপার্টমেন্টে চলে যায় রোহান। দেখতে দেখতে 2টা মাস কেটে গেল। কুহু জানতে পারলো সে মা হতে চলছে। আরও একটা কথা, কুহুর সাথে সাথে ভাবিমাও মা হতে চলছে। সন্ধ্যায় কুহু ব্যালকনিতে পায়চারি করছে। কিভাবে রোহানকে জানাবে যে সে প্রেগনেন্ট? রোহানই বা কিভাবে নেবে ব্যাপারটা যে কুহু প্রেগনেন্ট? রোহানের গাড়িটা কেবলমাত্র বাসায় ঢুকলো। গাড়ির শব্দ পেয়ে কুহুর হৃদস্পন্দনটা কেমন যেন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই বুঝি হৃদয়টা হাতে এসে বের হয়ে যাবে। হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। রোহান মেইন ডোরের কাছে এসে কলিং বেলটা চাপতেই কাজের মেয়েটা এসে দরজাটা খুলে দিল। মা আর ভাবিমার সাথে কথা বলে রোহান ওপরে বেডরুমে গেল। কুহু পিছনে দাঁড়িয়ে মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে, যেন কিছু ভাবছে। রোহান এসেছে শুনতেও পায়নি। রোহান কুহুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার কুহু পাখিটা কি নিয়ে এত ভাবছে যে আমি এসেছি শুনতে পাইনি? কি এত ভাবছেন মিসেস আহমেদ? কুহু নিজেকে গুছিয়ে নিয়ে রোহানের দিকে ফিরে রোহানের শার্টের বটনটা আস্তে আস্তে খুলে বলতে লাগলো, একটা কথা বলবো? শুনেছি। রাগ করবেন না তো? তখন করেছিস? কুহু মাথা নাড়িয়ে না বুঝালো। না। তাহলে ভালো। কুহু ঠোঁট কাঁপছে, বুকটাও কাঁপছে। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, কণ্ঠনালী শুকিয়ে আছে। কুহু নিজেকে ধাতস্থ করে বলল, আমরা 2জন থেকে 3জন হতে যাচ্ছি। কুহু বলল, বুঝলাম না, বুঝিয়ে বল। কুহু রোহানের হাতটা কুহুর পেটে ধরে বলল, এই পেটে একটা ছোট্ট প্রাণ আসতে চলেছে, আমাদের ভালোবাসার চিহ্ন। আপনি বাবা আর আমি মা হতে চলেছি রোহান। আরও একটা সুখবর আছে, ভাবি মাও প্রেগনেন্ট, মানে একসাথে 2টো বেবি হবে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে রোহান। তারও শরীরে কেমন যেন অনুভূতি হতে লাগলো। আলহামদুলিল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ বলে মুখে এক বিশাল হাসি দিয়ে রোহান খুশিতে কুহুকে জড়িয়ে ধরে বলল, তুই জানিস এটা আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। আমার অনুভূতি বলে বোঝাতে পারবো না আমি ঠিক কতটা খুশি হয়েছি। কুহু, আমি কথা দিচ্ছি তোকে আর আমার সন্তানকে কোনো কিছুর অভাব হতে দেব না কখনো। এই পরিবারটাকে সুখ আর ভালোবাসায় ভরিয়ে রাখবো। আমি জানি আপনি আপনার দায়িত্ব পালনে বিন্দুমাত্র কখনো অবহেলা করবেন না।
আপনি আমাদের বাবুকে কোনো কিছুর অভাব বোধ হতে দিবেন না। আমি জানি আপনি একজন বেস্ট বাবা হবেন। রোহান কুহুকে কোলে তুলে নিয়ে বলল, আমার ছোট কুহু পাখিটা কতটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন তার পেটে আমাদের বেবি, আমার ভালোবাসার অস্তিত্ব। কুহুকে সাবধানে খাটে শুইয়ে পরপর কুহুর পেটে চুমু খেতে লাগলো। তারপর কুহুর পেটে হাত বুলাতে বুলাতে বেবির সাথে বকবক করতে লাগলো রোহান। কুহু গালে হাত দিয়ে দেখলো তার সিআইডি অফিসারের পাগলামিগুলো। তারপর কুহু পেটটাকে ছেড়ে দিয়ে মুখের কাছে আসতেই কুহু চোখ বন্ধ করে নিল। রোহান কুহুর ঠোঁটে সময় নিয়ে ডিফলি কিস করলো। কিস করা শেষে কুহুকে ছেড়ে দিয়ে বলল, আমি মিষ্টি খেয়ে নিলাম, তুই তো আর খাবি না। শয়তান বেটা। দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। কুহুর ভাবিমা নেই। শ্রাবণীকে ওনার বাবা মা এসে নিয়ে গেছে। কুহুর মা বাবা থাকলে তো কুহুরও এমন ভাগ্য হতো। কুহু তার পেটে হাত দিয়ে বলল, তোর কপালটা খারাপ রে সোনা, তুই তোর নানা নানির আদর পাবি না কখনো। রোহান চুপ করে এসে কুহু সামনে হাঁটু গেড়ে বসে ওর উঁচু পেটটাতে ঠোঁট ছুঁয়ে চুমু খেয়ে বলল, কুহু, তোর মন খারাপ বলে আমার বেবিরও মন খারাপ। আমার বেবি জানে তাদের জন্য তাদের বাবাই যথেষ্ট, আর কাউকে লাগবে না। বসা থেকে উঠে কুহুর সামনে গিয়ে ওর কপালে চুমু খেয়ে বলল, আমি আছি তো, আমার ভালোবাসা কি যথেষ্ট নয়? আপনার ভালোবাসার কারণেই তো আজ আমি বেঁচে গেছি। জীবনের শূন্যতা থেকে পূর্ণতা পেয়েছি আমি। রোহান কুহুকে পরম যত্নে জড়িয়ে ধরল। তারপর ছেড়ে দিয়ে বলল, বোন কোথায়? রৌনক ভাই স্কুলে নিয়ে গেছে। আর মা কোথায়? মামনি তো রুমে নাস্তা করে শুয়ে আছে, মনে হয় শরীরটা ভালো না। শুনুন না, আসার সময় মনে করে মামনির জন্য ফ্রুটস আর প্রেশার ঔষধটা নিয়ে আসবেন। ওগুলো শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য পাকা তেঁতুল কিনে আনতে ভুলবেন না, ওকে? ঠিক আছে মেরি বিবি যান, আপনি সাবধানে থাকবেন আর আস্তে ধীরে হাঁটাচলা করবেন। আসছি আমি, খোদা হাফিজ। বলেই রোহান অফিসে চলে গেল। কুহু রান্নাঘরে যায়, কাজের মেয়েদের দেখিয়ে দিচ্ছে কি কি রান্না করতে হবে। তারপর সে নিজের রুমে গিয়ে ব্যালকনিতে পাতা চেয়ারে বসে পড়ল। নিজের উঁচু পেটের উপর হাত রেখে বলল, ভারী দুষ্টু হচ্ছ তুমি। রাতে আম্মুকে কিক মারো, আম্মু তো অনেক ব্যথা পাইছো না? এই 6টা মাস রোহানকে প্রচুর জ্বালিয়েছে কুহু। রাত 2টো নাই, 3টে নাই, এই খাবো সেই খাবো বলে আবদার করত। আর রোহান হাসি মুখে সেইটা করতই। কখনো বিরক্তবোধ করেনি রোহান। কুহুর জীবন সার্থক এমন একজন জীবন সঙ্গী পেয়ে। দেখতে দেখতে আরও একটা মাস কেটে যায়। কুহুর এখন 7 মাস চলছে। আজ কাল মেজাজটা কেমন খিটখিটে থাকে তার। সন্ধ্যার আলো ম্লান হতে শুরু করেছে। কুহু ডাইনিং টেবিলে বসে ফল কাটার চেষ্টা করছিল। রোহান ডিপার্টমেন্ট থেকে ফিরে দরজার কাছে দাঁড়িয়ে দেখে কুহুর কপালে ঘামের ছোট্ট ছোট্ট ফোঁটা জমেছে। রোহান তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলে, তুই এটা কি করছিস? আমি তো আছি নাকি, তোর এসব কিছু করতে হবে না, তুই শুধু বিশ্রাম নিবি। কুহু মৃদু হেসে বলল, আপনি এত বেশি চিন্তা করেন কেন? আমি ঠিক আছি তো। রোহান ফলের ছড়ি নিজের হাতে নিয়ে কুহুকে বসতে বলল, কুহু, এটা শুধু তোর একার ব্যাপার নয়, তোর ভেতরে আরো একটা প্রাণ আছে যার উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তুই যতটা আরামদায়ক থাকবি ও ততটাই ভালো থাকবে। এবার চুপচাপ বস। কুহু রোহানের এমন যত্নশীলতায় মুগ্ধ হয়ে মৃদু হেসে বলল, আপনি জানেন আপনি আমাকে আরো বেশি ভালোবাসতে শিখিয়ে দিচ্ছেন। রোহান হেসে বলল, তোর ভালো থাকা মানেই আমার ভালো থাকা। এই দুনিয়াতে তুই যে আমার ভালো থাকার সকল উৎস। আমি তো এখন মোটা হয়ে যাচ্ছি, একটুতেই এখন হাঁপিয়ে যাই। আপনারা ভালো লাগবে না আমাকে? রোহান কুহুর হাত দুটো ধরে বলল, কে বলেছে এসব বাজে কথা? তুই জানিস তুই এখনো কতটা কিউট হয়ে গেছিস? আল্লাহ না করুক কারো নজর না লেগে যায় তোর। আমার কাছে তুই আর আমাদের বাচ্চা আমার গোটা পৃথিবী। এর ব্যাখ্যা হয় না। নে তাড়াতাড়ি ফলটা খেয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই রোহান চলে গেল ফ্রেশ হতে। আর কুহু ফল খাচ্ছে। কিছু ফল খেয়ে কুহু উঠে সোফায় বসলো। দেখতে দেখতে রাত ঘনিয়ে এসে রাতে পরিবারের সবাই একসাথে মিলে ডিনার করে। একটু আড্ডা দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রোহানকে জড়িয়ে ধরে রোহানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল কুহু। হঠাৎ রাতে পেটে ব্যথা, একটু জোরে চিৎকার করে উঠল কুহু। কুহুর চিৎকারের শব্দ পেতেই রোহান ঘুম থেকে ধরফড়িয়ে উঠে দেখে কুহু পেটে হাত দিয়ে ঠোঁট উল্টিয়ে বসে আছে। রোহান বুঝে ফেলল বেবি কিক মেরেছে। কুহু রোহানের দিকে তাকিয়ে বলল, আপনি
আপনার বেবি আমার পেটের ভেতরে ডিজে পার্টি চালু করে দিয়েছে। মনে হচ্ছে আমার পেটটাকে ফুটবল প্লেগ্রাউন্ড বানিয়ে নিয়েছে। যেমন বাপ তেমন তার আন্ডা বাচ্চা। রোহান কুহুর মাথায় হাত দিয়ে বলল, আয় আমার বুকে আয়, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখবি বেবি আর এমন করবে না। রোহান কুহুর পেটে আদুরে হাত বোলাতে বোলাতে বলল, আমার সোনা বাবাই এমন করে না, তোমার আম্মুর তো কষ্ট হয়। আগে আমার আম্মাজানটা দুনিয়াতে আসো, তারপর আমরা দুজন মিলে আম্মুকে জ্বালাবো। কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কুহু ঘুমিয়ে যায়। কুহু ঘুমিয়ে যেতেই রোহানও ঘুমিয়ে পড়ল। সময় প্রবহমান, দেখতে দেখতে মহেন্দ্রক্ষণ এসেই গেল। বাড়ির দুটো বউকে একই হসপিটালে ভর্তি করানো হয়। সকাল থেকে কুহু বলছিল পেটে অসহ্য ব্যথা হচ্ছে, লিভার পেইন উঠেছে কুহুর। তাই আর দেরি না করে রোহান কুহুকে সিটি হসপিটালে নিয়ে আসলো। আর কাকতালীয় ব্যাপার, ভাবিমারও এই একই ঘটনা। কিন্তু ভাবিমা তার বাপের বাড়ি ছিল, ও রৌনকের বাড়ি থেকে ফোন করলে বলে সিটি হসপিটালে নিয়ে আসতে। তারপর শ্রাবণীকেও একই হসপিটালে নিয়ে এসে অ্যাডমিট করানো হয়। বাড়ির সকলেই উপস্থিত হসপিটালে। কুহু যখন অসহ্য যন্ত্রণায় নার্ভাস হয়ে ওঠে, তখন রোহান তার হাতে হাত রেখে বলে, কুহু, সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের বাচ্চা তোর ভালোবাসার মধ্যে নিরাপদ থাকবে। আমি তোর পাশে আছি সব সময়, তুই ভয় পাস না। কুহু চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নেয়। রোহান তার শক্তি, তার শেষ আশ্রয়। কুহু রোহানের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, এটা আমাদের একটা নতুন জীবন শুরু হবে রোহান। আমি জানি আপনি সবকিছু ঠিকঠাক মতো সামলে নিতে পারবেন। আমাদের জীবনে ছোট্ট প্রিয় মানুষ আসতে চলেছে, তাই না? রোহান চোখের কোণে জল জমে গেলেও হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ কুহু পাখি, তোর ভালোবাসা আমাদের সবকিছু সুন্দর হবে। কুহুকে আর শ্রাবণীকে একে একে আলট্রাসোনোগ্রাফি করে চেক আপ করে নিল গাইনি ডাক্তার। তারপর রোহানের উদ্দেশ্যে ডাক্তার বলল, বেবির পজিশন তো ভালো না, বেবি তো তেমন একটা নড়াচড়া করছে না, সিজার করতে হবে। মিসেস শ্রাবণীর অবস্থা খুব একটা ভালো না। এই সিচুয়েশনে মিসেস কুহু আর শ্রাবণী দুজনকেই সিজার করার পরামর্শ দেব আমরা। একজন ডাক্তার হিসাবে বেবিদের লাইফ রিস্কে ফেলতে পারি না আমরা। ডাক্তারের কথা শুনে কুহু ভয় পেয়ে যায়। রোহান কুহুর হাতটা ধরে সাহস দিয়ে বলে, আল্লাহ আছে, উনি আমাদের সহায়, আর আমি আছি তো, কিসের ভয়? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের বেবি, ভাবিমার বেবিও সুস্থ অবস্থায় পৃথিবীর আলো দেখবে। রোহান আর রৌনক সিজার করার পারমিশন দিল। ডাক্তার নার্সদের বলল অটি রেডি করতে। রোহান হসপিটালের সব ফর্মালিটি করে টাকা ডিপোজিট করে দিল। ওটি রেডি হলে শ্রাবণী আর কুহুকে স্ট্রেচারে করে কেবিনে থেকে ওদের ওটিতে ঢোকানো হলো। বাড়ির সবাই টেনশনে আছে, আর রোহানের তো পাগল প্রায় অবস্থা। কুহু এবং ভাবিমাকে ওটিতে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাড়াতাড়ি তাদের কাজ শুরু করলো। রোহান রৌনক বাইরে দাঁড়িয়েছিল। রোহানের চোখে মুখে তীব্র উদ্বেগ ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে অপেক্ষা করছিল। রোহানের অনেক কষ্ট হলেও নিজেকে স্থির রাখার চেষ্টা করছিল সে তার নিজের ভেতর থেকে সাহস খুঁজে বের করতে চেয়েছিল। কুহু, আমি তোকে একা কখনোই ছাড়বো না। আমাদের সন্তান নিরাপদে পৃথিবীতে আসবে, আল্লাহর ইচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে। রোহান মনে মনে নিজেকে সাহস দিচ্ছে। কুহু ও ভাবিমাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা হলো। ডাক্তাররা দ্রুত কাজ শুরু করলেন। ডাক্তারদের একজন বললেন, মায়ের এবং সন্তানের সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। সবাই প্রস্তুত থাকুন, আমরা অপারেশন শুরু করছি। প্রথমে কুহুর সিজার করার সিদ্ধান্ত নিল ডাক্তাররা। তাদের দক্ষ হাতে সিজারিয়ান শুরু হলো। অপারেশন থিয়েটারের আলো কুহুর নিস্তেজ মুখে পড়ে তার দৃঢ়তাকে যেন ফুটিয়ে তুলছিল। ডাক্তার ধীরে ধীরে শিশুকে বের করার প্রক্রিয়া শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই এক শিশুর প্রথম আর্তনাদ ভেসে এলো। ডাক্তার হেসে বলে উঠলেন, এটা একটি কন্যা সন্তান। শিশুটিকে পরিষ্কার করে নার্সদের হাতে তুলে দেওয়া হলো। কুহুর পরে ডাক্তাররা দ্রুত ভাবিমার দিকে মনোযোগ দিলেন। একইভাবে সিজারিয়ান প্রক্রিয়া সম্পন্ন হলো। কিছুক্ষণের মধ্যেই আরেকটি শিশু পৃথিবীর আলো দেখল। মহিলা ডাক্তারটি আবারও বলে উঠলেন, এটি একটি পুত্র সন্তান। অপারেশন থিয়েটারের দরজার বাইরে অপারেশন শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপচাপ কেটে যায়।
সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে উদ্বেগ আর অপেক্ষার মুহূর্তে পার করছিল। রোহানের মতে তখনও উত্তেজনা আর অজানা ভয়ে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। দুইজন নার্স দুই নবজাতক শিশুকে সাদা তোয়ালে জড়িয়ে কোলে নিয়ে বেরিয়ে আসে। সবার চোখ সেই মুহূর্তে সেই ছোট্ট শিশুদের দিকে আটকে যায়। নার্সের গলায় এক প্রশান্তি ফুটে উঠল। অপারেশন সফল হয়েছে। মা এবং দুই নবজাতক সম্পূর্ণ সুস্থ আছে। একটা কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান হয়েছে। মিসেস শ্রাবণী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং মিসেস কুহু একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রৌনক এসে আলতো হাতে পুত্র সন্তানকে কোলে তুলে নিয়ে কানে কানে আজান দিল। রোহান নিজের কন্যা সন্তানের দিকে তাকিয়ে যেন নিজের চোখেও বিশ্বাস করাতে পারছিল না। রোহান নিজের মেয়েকে প্রথমে কোলে নিল। ছোট্ট নরম শিশুটির দিকে তাকিয়ে তার হৃদয় আনন্দে ভরে ওঠে। মেয়ের কানে আজান দিয়ে আদুরে গলায় বলল, তুমি আমার মেয়ে আম্মাজান, আমার ছোট রাজকন্যা, আমার অস্তিত্ব। বাবা তোমার খুশির জন্য পৃথিবীর সব সুখ তোমাকে এনে দিতে পারে আম্মু। রোহান ফিস ফিস করেই বলল। পরিবারের সবাই সামনে এগিয়ে আসে। রোহানের মা চোখের পানি মুছে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা আল্লাহ আমাদের দিয়েছেন। আমার ছেলে দুইটাই সংসারে আজ পূর্ণতা পেল। সবাই নবজাতকদের দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। রোহান একপাশে দাঁড়িয়ে মনে মনে ভাবে, এটা আমার জীবনের সেরা মুহূর্ত আল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কয়েক ঘন্টা পর কুহু ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। রোহান মেয়েকে কোলে জড়িয়ে নিয়ে কেবিনেই বসেছিল কুহুর পাশে। কুহু ধীর কণ্ঠে রোহানকে বলল, মেয়েকে আমার কোলে দিন, আমি কোলে নিব। রোহান হেসে মেয়েকে আস্তে করে কুহুর কোলে তুলে দিয়ে বলল, দেখো আমাদের ছোট রাজকন্যা, জানো আমি ওকে আজান শুনিয়েছি। আমাদের ভালোবাসার অস্তিত্ব, এখন সে তোমার কোলে। কুহু ক্লান্ত হলেও মেয়েটিকে দেখে মৃদু হাসি দিয়ে বলল, আপনি সত্যি একজন অসাধারণ মানুষ রোহান। আমাদের সন্তানের জন্য এতটা খুশি আমি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার কোল আলো করে ছোট্ট একটা পরি এসেছে আমাদের সংসারে। পরিবারের সবাই এই বিশেষ মুহূর্ত সেলিব্রিটি করলো। কুহু ও ভাবি উভয়ই তাদের সন্তানদের কোলে নিয়ে প্রশান্তির হাসি হাসলেন। রোহান প্রতিজ্ঞা করল, তোমরা তিনজন আমার পরিবার সবসময় সুখে শান্তিতে থাকবে। আমি সবসময় তোমাদের পাশে থাকব। পরদিন সকালে কুহু ও ভাবি কিছুটা সুস্থ বোধ করছিলেন। পুরো পরিবার হসপিটালের কেবিনে একত্রিত হয়েছিল। রোহান আর রৌনক দুই শিশুর যত্নে ব্যস্ত। নার্সদের কাছ থেকে কিভাবে নবজাতকদের খাওয়ানো ও গোসল করানো হয় তা শিখছিল। কুহু হেসে বলল, রোহান, আপনি তো দেখছি এখন থেকে একজন আদর্শবান বাবার ভূমিকা নিতে শুরু করে দিয়েছেন। রোহান তা শুনে হেসে বলল, তোমাদের সবার দায়িত্ব আমার। 4 দিন পরে ডাক্তার কুহু ও ভাবিকে হসপিটাল থেকে ডিসচার্জ করার অনুমতি দিলেন। দুই মায়ের মুখে ক্লান্তির ছাপ থাকলেও তাদের চোখে ছিল গভীর তৃপ্তি। রোহান নিজের কন্যা সন্তানকে সাবধানে কোলে তুলে নিল, আর রৌনক নিজের পুত্র সন্তানকে। স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনে। গাড়ি রেডি ছিল। রোহান গাড়ির দরজা খুলে প্রথমে কুহুকে বসতে সাহায্য করলো, এরপর মেয়েকে সাবধানে পাশে রাখল। অন্যদিকে রৌনক তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে গাড়িতে উঠল। পরিবারের সবাই খুশিতে আত্মহারা। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাই দুই নবজাতককে বরণ করে নিল। ঘরের ভেতর ফুল আর রং বেরঙের দিয়ে সাজানো হয়েছে। রোহানের মা দুই নাতি নাতনিকে কোলে নিতে চাইলে রোহান মৃদু হেসেই বলল, আমার রাজকন্যাকে আর ছাড়ছি না। রোহানের মা বললেন, আরে বাবা, তুই তো আগেই ওর সবচেয়ে বড় অভিভাবক হয়ে গেছিস। রৌনক তার ছেলেকে নিয়ে সবার কাছে এসে বলল, দেখো আমার ছেলে দেখতে একেবারে আমার মতো হয়েছে। কথাটা শুনে সবাই হেসে উঠল। কুহু রোহানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা যেন স্বপ্নের মতো লাগছে রোহান। আমাদের সন্তান, আমাদের ভালোবাসা আর আমার পুরো পরিবার একসঙ্গে। রোহান কুহুর দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের আশীর্বাদ আর আমাদের মেয়ে, আমার রাজকন্যা, আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তুমি আর আমাদের মেয়ে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। রোহান কুহুর হাতটা ধরে বলল, একই বন্ধনে বাঁধা দুজনে, প্রেমের বাণী গায়ে চিরকাল শনে, হৃদয়ে হৃদয়ে ঢেলে একতার সুর।
মিলনের এসে পূর্ণ হয় সুরে। সুখের পথে ছায়া হয়ে দাঁড়িয়ে দুঃখেরা ক্ষণে ক্ষণে ভেসে যায় দূরে। সময়ের বাঁকে একে অপরের হাত, জীবনের আঙিনায় চলে নতুন রাত। তাদের প্রেমের চিরন্তর আলো ভেঙে দেয় মেঘ, তৈরি করে ভালোবাসার জোর। একই বন্ধনে বাঁধা দুটি প্রিয় মাটি, তাদের ভালোবাসা অস্তিত্বের সত্যি। ভীষণ ভীষণ ভালোবাসি প্রাণপ্রিয় স্ত্রী তোমাকে, আমার মেয়ের আম্মু। আমি আপনাকে ভীষণ 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 ভালোবাসি প্রাণপ্রিয় স্বামী, আমার মেয়ের বাবা। রোহান কুহুর কপালে চুমু খেলো আর কুহুও মুস্কি হেসে রোহানের কপালে চুম্বন এঁকে দিল। বেঁচে থাকুক ওদের ভালোবাসা। ভালোবাসা যে সুন্দর এটা রোহান আর কুহুকে না দেখলে বোঝাই যেত না। সেই সাথে আজকে আমাদের এই গল্পটিরও সমাপ্তি হলো। গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।